বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17ই আগস্ট 2026। আমরা এখানে আমাদের যে সম্পূর্ণ যে মডেল টেস্ট ওয়ান, যেটা মানে সকল সাবজেক্ট মিলিয়ে আহ, সম্মিলিত মডেল টেস্ট নাম্বার 7 হয়। আর সকল সাবজেক্ট মিলাইয়া প্রথমটা আর কি, ওটার আমাদের প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করব সমাধান সহ, যে কিভাবে উত্তর লেখা উচিত। দেখেন, প্রথমে ছিল একের ক, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। এটার উত্তর হলো, প্রথমে দেওয়ানি কার্যবিধি কি একটু আলোচনা করবেন, তারপরে বলবেন যে দেওয়ানি কার্যবিধি অনুসারে বা দেওয়ানি আদালতের এখতিয়ারকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগের নাম লিখবেন: বিষয়গত, আঞ্চলিক, আর্থিক। তো এই যে যে বিষয়টা, এটা টোটালি আলোচনা করছে কিসের ভিতরে? আর্থিক এখতিয়ারের মধ্যে। সো আপনি বলবেন যে আর্থিক এখতিয়ারকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো আদি এখতিয়ার আর একটা আপিল এখতিয়ার। তো আদি এখতিয়ার কি কি ব্যাখ্যা দিবেন? যে সিভিল কোর্টস অ্যাক্টের অমুক ধারা অনুসারে অমুক আদালতের এখতিয়ার এই এই। তারপরে আপিল এখতিয়ার সিভিল কোর্টস অ্যাক্টের এত ধারা অনুসারে আপিল এখতিয়ার এই এই। তারপরে একটা উদাহরণ দিবেন। উদাহরণটা হলো এরকম, যে ধরি একটা মামলার মূল্যমান 5 লক্ষ টাকা। এখন সিভিল কোর্টস অ্যাক্টের বিধান অনুসারে 4টা আদালতেই 5 লক্ষ টাকার মামলা করা যায়, কিন্তু দেওয়ানি কার্যবিধি 15 ধারার ব্যাখ্যা অনুসারে এটা দায়ের করতে হবে সর্বনিম্ন স্তরের আদালতে, অর্থাৎ সিভিল জাজ কোর্টে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এপিসোড শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। আপনি উত্তর ছোট হোক, কিন্তু যে ধারাগুলো আছে এই প্রশ্নের মধ্যে কি কি ধারা লাগবে, এই প্রশ্নের মধ্যে আপনি যদি যারা একেবারে সব লিখতে চান, দেওয়ানি কার্যবিধি 6 ধারা, 6 ধারা দিলে দিবেন, না দিলে নাই। তারপরে সিভিল কোর্টস অ্যাক্টের 18, সিভিল কোর্টস অ্যাক্টের 19, সিভিল কোর্টস অ্যাক্টের 21, দেওয়ানি কার্যবিধির 15। বুঝতে পারছেন? এই ফ্যানটা একটু অন করে দেন। আচ্ছা, তো তারপরে দেখেন, আমরা একের খটা একটু দেখি। দেখেন, বাদী রহিমা খাতুন একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন, যেখানে তিনি দাবি করেন যে তার প্রতিবেশী জাকির হোসেন তার জমির একটি অংশ জবরদখল করে ঘর নির্মাণ করেছে। জমির একটি অংশ জবরদখল করে ঘর নির্মাণ করে, মানে বোঝা মানে আপনার আহ জবরদখল মানে এই যে রহিমা আছে এই জমির মালিক, আর তারে জবরদখল করে কি নির্মাণ করছে? ঘর নির্মাণ করছে। নালিশ পত্রে তিনি কেবল দখলের অভিযোগ করেছেন, কিন্তু সত্যের ভিত্তি, দলিল বা নির্দিষ্ট জমির পরিমাণ বা মৌজা নাম্বার উল্লেখ করে নাই। আপনার যখন দেওয়ানি মামলা দায়ের করতে হয়, আপনি জানেন যে আপনি দখল চাইলেন, ঠিক আছে, কিন্তু এ জায়গায় আপনার সত্য চাওয়া উচিত ছিল এক। আর মামলা যখন করবেন, আপনার তফসিলে জমির, যেহেতু জমির মামলা, তফসিলে জমির পরিমাণ দিতে হবে, মৌজা নাম্বার দিতে হবে, সবকিছু দিতে হবে। তাহলে এই জায়গায় সে কিছুই কি দেয় নাই, তাহলে তার আর্জিটা কি আছে? ত্রুটিপূর্ণ আছে। মামলার শুরুতে বিবাদী আদালতে আবেদন করে যে এই নালিশপত্র আদেশ 7-এর বিধি 11 অনুযায়ী খারিজযোগ্য। বিবাদী বলছে যে ওনার এই এতে সত্য প্রমাণ বা মামলা গ্রহণযোগ্য হওয়ার মতো কারণ দেখানো হয়নি। বিবাদী বলছে এই আর্জিতে ত্রুটি আছে এবং সে তফসিল দেয় নাই, কোন জমি কতটুক এগুলার কোনো বিস্তারিত বিবরণ নাই। আদালত এ বিষয়ে শুনানি করে আর্জি খারিজ করে দেন। আদেশ 7-এর বিধি 11 অনুযায়ী আর্জি খারিজের আইনি ভিত্তি কি? আপনি আলোচনা করবেন এই যে আর্জি খারিজটা করছে এটা কি বৈধ হয়েছে কিনা। রহিমা খাতুনের আর্জি খারিজের আদালত যথাযথ সিদ্ধান্ত, মানে আর্জি খারিজের সিদ্ধান্ত এটা কি যথাযথ সিদ্ধান্ত কিনা বিশ্লেষণ করুন। তো অ্যাকচুয়ালি এই জায়গায় যে আর্জি খারিজটা করছে, এটা একদিক থেকে যথাযথ সিদ্ধান্ত হয়েছে। এখন আপনি যদি ভিন্ন মত পোষণ করেন কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন যে আরজি খারিজ ঠিকঠাক হয় নাই, আরজি খারিজ ঠিকঠাক যদি না হয়, তাহলে আপনার মতের পেছনে যুক্তি দিবেন। বুঝতে পারছেন? ধরেন আমাদের প্রশ্নগুলো, প্রবলেমেটিক প্রশ্নগুলো মনে রাখবেন, এক একটা মামলা, এই মামলায় আরজি খারিজ করছে, তাহলে বাদী পক্ষের দৃষ্টিতে আরজি খারিজ ঠিক আছে, মানে সরি, আসামি পক্ষের দৃষ্টিতে, বিবাদী পক্ষের দৃষ্টিতে আরজি খারিজ কি ঠিক আছে। কিন্তু তাই বলে কি বিবাদী কি এটা মানে ইয়া বাদী কি এটা কি মেনে নিছে? যে আদালত যেহেতু বলছে তাহলে ঠিকই আছে, বাদী তো অবশ্যই কি করবে? এটার বিরুদ্ধে আপত্তি জানাবে। তার মানে আমি বলতে যাচ্ছি যে সমস্যামূলক প্রশ্নে এটা আপনি এটাও লিখতে পারেন যে আরজি খারিজ ঠিক হয়েছে, আবার এটা কি অপরপক্ষ এসে বলবে তো আরজি খারিজ ঠিক হয় নাই। দুইটাই লেখা যায়, কোনোটাই ভুল না, বাট যেটাই লেখেন না কেন সেটা আপনার পক্ষে কি থাকতে হবে? যুক্তি থাকতে হবে। বুঝতে পারছেন? সো
আমি যেটা বলছি আমার উত্তরের সাথে আপনার উত্তর মিলে নাই, তার মানে এই না যে আপনি ভুল লিখছেন, বিষয়টা তা না। আচ্ছা, তারপরে দেখেন আমরা চলে আসি 2 এর ক। No order of ad interim or temporary injunction without hearing the opposite party is permissible. The Code of Civil Procedure 1908 বর্ণিত আদেশ 39 বর্ণিত বিধানের আলোকে এই প্রস্তাবনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা হলো যে কোন পক্ষের না শুনে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে, এটাই তো। এখন ভাই এটা বহুবার আসছে এবং এটা কেমনে লেখা উচিত? আপনি আগে নিষেধাজ্ঞা কি একটু আলোচনা করলেন, অস্থায়ী নিষেধাজ্ঞা কোথায় কোথায় আছে আলোচনা করলেন, তারপর অস্থায়ী নিষেধাজ্ঞা সরকারের বিরুদ্ধে যদি কেউ চায় তাহলে আদালত সরকারের অবশ্যই শুনবে, এবং সরকার যদি দেখে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে বা জনস্বার্থ বিরোধী কোনো কাজ হতে পারে, সেই কারণে সরকারের না শুনে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিবে না। এবং এটা অনেকটা ওই যে অডিও অল্টারাম পার্টেম, কাউকে না শুনে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না, সেরকম আর কি। তো সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই তাকে শুনে আদেশটা দিবে, কিন্তু অন্যান্য বেসরকারি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু না শুনেও দিতে পারে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে নো অর্ডার অফ ad interim or temporary injunction without hearing the opposite party is permissible. So মেইনলি আপনার আলোচনা করতে হবে 39 আদেশের 5 ক। তো তার আগে অস্থায়ী নিষেধাজ্ঞা কি, এই 2-4 কথা কি ব্যাখ্যা দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, বাদী আব্দুল করিম তার পিতৃসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধের কারণে রাজশাহী জেলা জজ আদালতে একটি সত্য মামলা দায়ের করেন। মানে পৈতৃক সূত্রে যে জমি পাইছে সেটা নিয়ে সত্যের মামলা দায়ের করছে। মামলাটি বিচারাধীন অবস্থায় বিবাদী আব্দুল জলিল, তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন, অভিযোগ করেন যে মামলার সাক্ষ্য প্রমাণ ও জমির অবস্থান মূলত ঢাকায় অবস্থিত। বিবাদী এসে বলতেছে এই জমি কোথায়, ঢাকায়। তিনি মনে করেন রাজশাহী আদালতে মামলাটি চালালে তিনি যথাযথভাবে আত্মপক্ষ সমর্থন করতে পারবে না। বিবাদী আব্দুল জলিল উক্ত মামলাটি ঢাকায় আনার জন্য কোথায় আবেদন করবেন? দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। এখানে কিন্তু মুসাবিদা যায় নাই। আপনি বিবাদী এই জায়গায় আবেদন করবে ভিন্ন ডিস্ট্রিক্টে আনতে হলে কোথায়, হাইকোর্টে। তাতে আপনি 24-এর ব্যাখ্যাও দিতে পারেন, 22-23-এর ব্যাখ্যাও দিতে পারেন, দুইটাই সঠিক। 24-এর আবেদনও করতে পারে, 22-23 আবেদনও করতে পারে, বুঝলেন? 22-23 যদি আলোচনা করেন তাহলে বিবাদী সম্ভাব্য প্রথম সুযোগে, ঠিক আছে। আর ভিন্ন ডিস্ট্রিক্টে এই কারণে হাইকোর্টে। আর 24-এ আলোচনা করতে পারেন, যেটাই করেন না কেন আপনার পক্ষে আপনার যুক্তি থাকতে হবে। 3-এর ক দেখেন, jurisdiction of a court to pass a decree for a specific performance of a contract is discretionary. সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রাসঙ্গিক বিধানের আলোকে আলোচনা করুন। এটা আমি অধিকাংশ লোকজনের আপনাদের মোটামুটি যেটা দেখেছি যে আপনারা এখানে আগে 12 ধারার 4টা লেখেন, 21 ধারার 8টা লেখেন, তারপর ছোট্ট করে 22 ধারা লেখেন। বাট এটার উত্তর অ্যাকচুয়ালি কিন্তু 22 ধারা, মানে এটা হলো 22 ধারার প্রশ্ন। আপনি 12-21 লিখতে পারেন হালকা, কিন্তু 12 ধারার দুটি কি দিবে না, 22 ধারায় বলা আছে দুইটা ক্ষেত্রে দিবে না, আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপ, আর একটা ক্ষেত্রে গ্যালাক্সি F50 ভাই কাউসার সাহেব মিউট করে দিই সব তারা। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, ওই যে ওই দুইটা আনফেয়ার অ্যাডভান্টেজ হার্ডশিপ উদাহরণ দিয়ে লিখবেন, গোলাম আহমেদ শাহ রিলেটেড যা যা আছে সব দিবেন, আর একটা ক্ষেত্রে দিবে সেটাও লিখবেন। 3-এর খ দেখেন, মোহাম্মদ ইমরান একটি জমি ক্রয়ের জন্য মোহাম্মদ জাহেদের সঙ্গে 10 লক্ষ টাকা একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। কত টাকায়? 10 লাখ টাকায়। চুক্তি অনুযায়ী 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল। ইমরান সময় মতো মূল্য পরিশোধ করলেও জাহিদ জমি রেজিস্ট্রেশন না করে অন্য একজনকে কি করে দেন, বিক্রি করে দেন। ইমরান আদালতে একটি মামলা দায়ের করেন এবং সম্পত্তির সুনির্দিষ্ট সম্পাদন আর কি নির্দিষ্ট হয়ে গেছে, সুনির্দিষ্ট সম্পাদন দাবি করেন। মানে সে 12 ধারা দাবি করছে। মামলায় রায় আদালত চুক্তি কার্যকর না করে ক্ষতিপূরণের আদেশ দেন। আদালত তার ক্ষতিপূরণ দিয়ে দিছে। ইমরান ক্ষতিপূরণ গ্রহণ না করে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য পুনরায় আবেদন করেন। 12 ধারা মামলা একবার করছে, প্রতিকার একবার পাইছে, আবার যদি 12 ধারা মামলা করে
এটা রেস জুডিকাটা দ্বারা কি হবে পারি, বুঝছেন? 29 লেখেন, 24-এর গ লেখেন, 29-24-এর গ কিছু না লিখে যদি রেস জুডিকাটা 11 ধারা লেখেন তাও কি সঠিক। মোটামুটি আপনি যে এই জিনিসটা একটু জানেন, ওনারা একটু জানান দিতে হবে আর কি, এই আর কি। আচ্ছা, খ অংশ দেখেন, দায়রা জজ এবং হাইকোর্ট ডিভিশনের রিভিশন সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করুন। ওই 435 থেকে 439 ক বিস্তারিত আলোচনা করবেন। 35, 36, 439 হলো হাইকোর্ট ডিভিশনের ক্ষমতা, 39 ক হলো দায়রা জজের রিভিশনাল পাওয়ার। একটি রিভিশনের আদালত কি খালাসের আদেশকে সাজার আদেশে রূপান্তর করতে পারে? প্রাথমিকভাবে পারে না, তবে উচ্চ আদালতের নজিরে বলছে পারে, নাকি? আরেকটি রিভিশন আদালত যখন সাজার আদেশ বহাল রাখে তখন উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আপিলকারী কি প্রতিকার আছে? যদি 439 কতে দেয় তাহলে আমি কোয়াশমেন্ট করবো 561 কতে, আর যদি 439-এ হাইকোর্ট রিভিশনে আদালত আদেশ দেয় তাহলে আমি লিভ টু আপিল করবো আপিল বিভাগে। এই তো। 4-এর খ দেখেন, ক, খ, গ, ঘ সহ সর্বমোট 5 জন রাজপথের দস্যুতার জন্য ধৃত হন, মানে চিন্তাই করছেন, তাদের পক্ষে সংশ্লিষ্ট আদালতে একটি জামিনের দরখাস্ত মুসাবিদা করুন। এখন এই মুসাবিদা আপনি ইচ্ছা করলে 497-তে করতে পারেন, 498-তেও করতে পারেন। 97-তে করলে আমলি আদালতে করবেন, যে কেবল ধৃত ধরে আনছে, আমরা এটা করি নাই, যা যা বলার আছে বলবেন। আর যদি 98-তে করেন তাহলে দায়রা জজের কাছে, তাহলে দেখাইতে হবে যে আগে আমি ম্যাজিস্ট্রেটের কাছে করছিলাম, সেটা নামঞ্জুর হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ মামলা করলাম। 497 সঠিক, 98-ও সঠিক, এখন কোনটায় যাবেন আপনার ব্যাপার। কিন্তু আমলি আদালতে কিন্তু 498-তে করা যাবে। 5-এর ক দেখেন, বলেন বলেন। 4-এর কতে আসবে 435, 36, 439, 39 ক। 5-এর ক দেখেন, প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন এবং প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করার বিধান সমূহ, মানে ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। তাহলে প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠনের 233, আর ব্যতিক্রম হলো 234, 35, 36, 239। রিভিশন বা আপিল আদালত কর্তৃক কোন মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল কি? এখন 200 কত বলেন, রিভিশন বা আপিল আদালত কর্তৃক কোন মামলায় চার্জ গঠিত হয় নাই, দেখা গেল যে একটা মামলায় এটা আপনি ওই যে 200 চার্জ গঠনে ভুল করছে, 232 আনতে পারেন, 237 আনতে পারেন। 237 হলো ওই যে এক অপরাধে চার্জ গঠন করছিল আর একটা করছে, সেটাই সাজা দিয়ে দিচ্ছে। 32 আলোচনা করা যায়, 37 আলোচনা করা যায়। আমাদের আর একজন বলছে স্যার 535 আলোচনা করা যায়। 535 মানে হলো যে জায়গা চার্জ গঠন না করে সাজা দিছে, সেই ক্ষেত্রে, বুঝছেন? অনেক মানে চিন্তার প্রসার করে আপনি অনেক কিছু লেখা যায়, এমন না যে ওই ধারায় লেখা যাবে। ওই যে কথা বললাম আমি একটু আগে, যে 29 ধারায় রেজুডিকেট আছে, 24-এর গতে রেজুডিকেট আছে, 29-24 যে না জানে দেওয়ানির 11। এখন সুনির্দিষ্টতে দেওয়ানির 11 আনলে কোনো সমস্যা নাই, কারণ এরা হলো আর একজনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। 5-এর খ দেখেন, ক্যাটরিনা একজন কলেজ ছাত্রী, কলেজে যাওয়ার পথে প্রায় কিছু বখাটে ছেলে ক্যাটরিনাকে উত্ত্যক্ত করে। ক্যাটরিনা একদিন প্রতিবাদ করলে উক্ত বখাটে ছেলেরা উত্তেজিত হয়ে ক্যাটরিনার মুখে অ্যাসিড ছুড়ে মারে এবং যার ফলে ক্যাটরিনার মুখে মাথায় মারাত্মক জখমের সৃষ্টি হয়। ক্যাটরিনার পক্ষে সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি দরখাস্তের মুসাবিদা করুন। আপনি এই জায়গায় নালিশি দরখাস্ত, এফআইআর না, কিন্তু সিআর মামলা করতে বলছে। সিআর মামলা আদালতের নাম দিবেন, নালিশি মামলা নাম্বার ... 2026, তারপরে যিনি মামলা করতেছে তার নাম, আসামির নাম, সাক্ষীর নাম, ধারা। ধারা অবশ্যই দণ্ডবিধি দিয়ে দিতে হবে। অ্যাসিড, তম 9 এগুলোতে দেওয়ার দরকার নাই। দণ্ডবিধি অনুসারে অ্যাসিড রিলেটেড ব্যাপারে 326 ক, 26 ক দিতে পারেন, সাথে 326ও দিতে পারেন দণ্ডবিধি, নাকি? জি, আরো অনেক কিছু দেওয়া যায়, সাথে 34 দিতে পারেন। তবে
যাই দেন না কেন ওই কথা বিস্তারিত লিখবেন। আপনি ধারা কম বেশি তো সমস্যা নাই, দেখবে যে আপনি ওই ব্যাপারটা ঠিকঠাক ভাবে সাজাইতে পারছেন কিনা। তারপরে আমরা চলে এসে দেখেন তামাদি আইন 1908 অনুযায়ী তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির ফলাফল কি, গতকালই আলোচনা করছে 19 ধারা। মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোন লিখিত স্বীকৃতির আইনগত বৈধতা কি, এই 19-এই আছে, সাথে 20-21 দিয়ে দিবেন। দেখেন প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তর সময় হতেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কত ধারা? 18 ধারা। এটা হলো 18 ধারা, লিখে ফেলবেন, ব্যাখ্যা না দিলাম। 7-এর দেখেন দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর বিধান বিশেষ আইনের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? 29 ধারা। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা কত? 29। আর তামাদি আইন 1908 এর 142 ও 144 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য, এটা তো সরাসরি আমরা জানি। আমি দখলে ছিলাম, মালিক হিসেবে বেদখল করছে 142। আমি দখলে ছিলাম না, মালিক, আমার সত্য অস্বীকার করছে 144। 7-এর দেখেন দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর বিধান অনুসারে একটি চলমান মোকদ্দমায় নতুন বাদী বা বিবাদী পক্ষের সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। কত ধারা? 22 ধারা। চলে আসেন আমরা ঘ অংশে। ঘ অংশে আছে সাধারণ অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্র। সাধারণ অভিপ্রায় আছে 34, অপরাধমূলক ষড়যন্ত্র আছে 120 খ। সংজ্ঞাগত, ধারাগত, অপরাধের প্রকৃতিগত, ইংরেজি প্রতিশব্দ, স্বতন্ত্র অপরাধ কিনা, শাস্তিগত, লঘুতর, গুরুতর, অনেক হয়, বাট মিনিমাম কয়টা দিতে হবে? 5টা। বেআইনি সমাবেশ দাঙ্গা, বেআইনি সমাবেশ আছে 141 সংজ্ঞা, 43 শাস্তি। দাঙ্গার সংজ্ঞা আছে 146, শাস্তি 147, অনেক হয় নাকি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ডাকাতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংজ্ঞা আছে 405, শাস্তি আছে 406। ডাকাতির সংজ্ঞা আছে 391, শাস্তি আছে 395। একটা হলো আপনার ওই বিস্তারিত, একটার ক্ষেত্রে 5 জন লাগবে, ডাকাতিতে অ্যাটলিস্ট 5 জন, আর বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। 9-এর দেখেন কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা হিসেবে খুন হিসেবে গণ্য হয়, মানে 300 ধারার প্রথম অংশ। আর কখন নিন্দনীয় নরহত্যা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হয় না, 300 ধারার দ্বিতীয় অংশ, ব্যতিক্রম অংশ। তাহলে আমার 300 ধারা আলোচনা করলে হয়ে যাচ্ছে। 3-এর দেখেন সোহেল ও রাসেল দুই বন্ধু। একদিন তর্কাতর্কির এক পর্যায়ে রাসেল বলেন, তুই যদি আর একবার এমন কথা বলিস খুন করে ফেলবো। এর কিছুক্ষণ পর রাসেল একটি লাঠি দিয়ে সোহেলের মাথায় আঘাত করে। গোল যার আছে কিছুক্ষণ পরে, দেখেন কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরের মধ্যে কাহিনী হয়ে গেছে। যদি সাথে সাথে মারতো তাহলে এত নিন্দনীয় নরহত্যা, কিছুক্ষণ পরে মারছে, মানে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে। সোহেল মাটিতে পড়ে যায় এবং পরে হাসপাতালে মারা যায়। রাসেল দাবি করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে হত্যা করেননি, তিনি কেবল রাগের মাথায় আঘাত করেছিলেন। আলোচক একটা খুন নাকি নিন্দনীয় নরহত্যা সংঘটিত হয়েছে আলোচনা করুন। এখন আপনি যদি কিছুক্ষণ মাথায় না আসে তাহলে ব্যাখ্যা দিবেন নিন্দনীয় নরহত্যা হয়েছে, যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, ওই ব্যাখ্যা দিবেন। আর যদি কিছুক্ষণ আসে তাহলে ব্যাখ্যা দিবেন কি খুন হয়েছে। ভাই দিন শেষে তো এক পক্ষের উকিল দাবি করবে নিন্দনীয় নরহত্যা, আর এক পক্ষের উকিল দাবি করবে কি খুন, আর সিদ্ধান্ত দিবে কে? আদালত। জি, বাট অ্যাকচুয়ালি হয় হচ্ছে খুন, বাট নিন্দনীয় নরহত্যার ব্যাখ্যা যদি দেন সেটাও ভুল না। অংশ দেখেন এক্সপার্ট ওপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন। ওই 45 ধারা দিয়ে, সাক্ষ্য আইনের 45 ধারা দিয়ে 2-4 কথা দিয়ে ব্যাখ্যা করে দিতে হবে। চলে আসি 10-এর আফসার আলী একটি দেওয়ানি মামলায় দাবি করেন যে তার দাদা তাকে একটি নির্দিষ্ট জমি জীবিত থাকাকালীন দানপত্রের মাধ্যমে হেবা করেছিলেন, তারা দান করছিল। অপরদিকে বিবাদী শামীমা খাতুন বলেন যে এই হেবা দানপত্রটি জাল। শামীমা খাতুন বলতেছে এই দানপত্রটি কি জাল, আর আফসার প্রকৃতপক্ষে জমির মালিক নন। মামলার শুনানিতে আফসার মূল দানপত্রটি আদালতে উপস্থাপন করেন, কিন্তু হেবার সাক্ষী হিসেবে কাউকে হাজির করতে পারেন নাই। বিবাদী পক্ষ জালিয়াতির অভিযোগ তুললেও তা প্রমাণে নির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেন নাই। সাক্ষ্য আইন 1872 অনুসারে এই মামলায় প্রমাণের দায়ভার কার উপর বর্তায়? সো আপনি ওই যিনি মামলা করছে সেইটুক প্রমাণের দায়িত্ব তার, আর ওই যে বলছে যে জাল করছে, এটা সে জাল করছে, জাল টুক প্রমাণের দায়িত্ব কি তার। সো এই যা 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 আছে মোটামুটি ব্যাখ্যা দিয়ে দিবেন প্রমাণের দায়ভার। আচ্ছা চলে আসেন 11-র একটি ফৌজদারি মামলায় কোন আসামি যদি ঘটনাস্থলে অনুপস্থিতির ওজোর প্লি অফ এলিবি তোলে, এটি প্রমাণের দায়িত্ব কার? এখানে প্লি অফ এলিবি আগে ব্যাখ্যা দিবেন 11 ধারা, আগে প্লি অফ এলিবি দিয়ে আন্ডারলাইন করে ব্যাখ্যা দিবেন প্লি অফ এলিবি কি। প্লি অফ এলিবি উন্নত থাকার অজুহাত প্রাসঙ্গিক কত ধারা? 11।
এটা তাকেই প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের কত 103। তো অ্যাকচুয়ালি এই জায়গা 11 আর 103 দিয়ে দিবেন। 11 খ, আসিফ যিনি প্রকৃতপক্ষে 17 বছর বয়স্ক একজন নাবালক নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিয়ে একটি ভাড়া চুক্তি করেন এবং একটি বাণিজ্যিক দোকানে 1 বছরের জন্য ভাড়া নেন। দোকান মালিক মাহফুজ তার বয়স যাচাই না করেই দোকানটি কি দেন, বুঝাই দেন। 4 মাস পর আসিফ দোকান ছেড়ে চলে যান এবং বাকি ভাড়া দিতে অস্বীকার করেন। 4 মাস পর সে চলে গেছে, বলছে যে আমি আর ভাড়া টাড়া দিতে পারবো না। ও আমাদের লেলিন, ও বলছে যে আমি অ্যাডাল্ট, কিন্তু অ্যাকচুয়ালি তো 18 হয় নাই। মাহফুজ আদালতে মামলা করে বলেন আসিফ যেহেতু নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিয়ে চুক্তি করেছেন তাই তিনি 115 ধারা অনুযায়ী এস্টোফেলের আওতায় পড়ে। বাড়িওয়ালা ওই দোকানের মালিক বলতেছে, ওনার দোকানের মালিক দাবি করতেছে এস্টোফেলের সুবিধা আমি পাবো, ভাড়া দিতে বলেন, এখন তো সবলোক, তার বয়স এখন অজুহাত হতে পারে না। অন্যদিকে আসিফ বলেন তিনি নাবালক ছিলেন এবং চুক্তিটি আইনত বাতিলযোগ্য। উপরোক্ত ঘটনায় আসিফের বিরুদ্ধে এস্টোফেল প্রয়োগযোগ্য কিনা আলোচনা করুন। বলেন তো এস্টোফেল প্রয়োগযোগ্য হবে কিনা? এ জায়গায় এস্টোফেল প্রয়োগ না, মানে আসিফকে বাধ্য করা যাবে না, কারণ সে যখন চুক্তি করছে তখন ছিল নাবালক। আর নাবালকের বিরুদ্ধে এস্টোফেল নীতি প্রয়োগ করা যায় না। 115 ব্যাখ্যা দিয়ে বলবেন যে এস্টোফেল নীতি নাবালকের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আইনের বিরুদ্ধে এগুলার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। সো এই জায়গা আসিফের কাছ থেকে ভাড়া আদায় করতে পারবে, পারবে না। তো অংশ দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল কি আমরা জানি না ভাই। একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি দিয়ে দিবেন। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। ওই যে কি কি গঠন, কয়জন আছে, কি কি কাজ করে, কার্যাবলী বললে তো বার কাউন্সিলে অনেক কাজ, পারবেন না ইনশাল্লাহ। 13 নম্বর দেখেন, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক অ্যাডভোকেট কর্তৃক সংগঠিত অসদাচরণ উল্লেখে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি আবেদন প্রস্তুত করুন। মানে সচিব বরাবর সচিব দরখাস্ত, পারবেন না ইনশাল্লাহ? পারবেন। এই ছিল আমাদের মডেল টেস্ট 1 এর প্রশ্নপত্র। মডেল টেস্ট 2টা বের করেন, 1 মিনিটের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। দেখেন